আসসালামু আলাইকুম। আজ 15 সেপ্টেম্বর 2024 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে জানা গেল হাসিনা সত্যি পদত্যাগ করেছেন কিনা। হাসিনাকে নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমের চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র সুখবর দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি। আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি। নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন? সে সময় তো 3 বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। আইনজীবী আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এই বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রবীণ আইনজীবী জেরাই খান পান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা। তিনি আরও বলেন, তার দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না। ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল। আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত। দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি। তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। পাকিস্তানের বিখ্যাত গণমাধ্যম ডন শেখ হাসিনা ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ওয়াজেদ ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর 40 দিন পার হয়েছে। এ সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর হাসিনা সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছে। ছাত্র জনতার উপর দমন পীড়নে 1000-এরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে। আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতায় তার দখল হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরনও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায়। 2009 সাল থেকে হাসিনা স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করেছেন। একই সঙ্গে তিনি নির্মমভাবে সমস্ত বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন। তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বকে ঘিরে একটি ধর্ম গড়ে তুলেছিলেন। তবে হাসিনার ক্ষমতাচ্যুতি, তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশে যে ব্যাপক উদ্বেগ রয়েছে সেটিকে শান্ত করেছে। বাংলাদেশে এটি অবশ্য জনগণের মুহূর্ত। এছাড়া এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বর্ষা বিপ্লবের মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তবে পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শীঘ্রই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয়। হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে, কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে। সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে। হাসিনার 15 বছরের শাসনামলে তার দল জাতীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে বিস্তার লাভ করতে সক্ষম হয়েছিল। এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করেছিল, যদিও সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতি পাশাপাশি বৈষম্য তীক্ষ্ণ হয়েছিল। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করাকে বেছে নিয়েছিলেন এবং এটি ছিল স্বাধীনতাকামী বাংলাদেশিদের জন্য শ্বাসরুদ্ধকর। আপাতত বাংলাদেশে ভারত অনেক চাপে পড়ে গেছে, তবে এটি স্পষ্ট যে তারা নিজেদের প্রভাব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সক্রিয় বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ হল সীমান্ত নিরাপত্তা। যাই হোক, ভারতের নেতাদের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো কিভাবে তাদের দেশে তারা হাসিনার উপস্থিতি সামলাবেন। যতদিন হাসিনা দিল্লিতে থাকবেন ততদিন ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। 2013 সালে উভয় দেশ একটি প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিল, আর সেই চুক্তি বিবেচনায় নিয়ে বাংলাদেশে অনেকেই হাসিনাকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা 90টিরও বেশি ফৌজদারি মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। অন্যদিকে যে আখ্যান বা বয়ানটি বাংলাদেশে পরিবর্তন এনেছে, ভারত সেটির অপব্যাখ্যা বা কারসাজি করে নিজের কাজে লাগানোর চেষ্টা করছে। ভারতীয় গবেষক
এবং দেশটির মিডিয়া এমন এক বর্ণনার দিকে অগ্রসর হচ্ছে যেখানে বলা হচ্ছে রাজনৈতিক এই পট পরিবর্তনটি বাংলাদেশকে মুসলিম মৌলবাদের দিকে ধাবিত করবে এবং বাংলাদেশের হিন্দুদের উপর হামলা করা হচ্ছে। যদিও বিবিসির সংবাদ অনুসারে এসব হামলার খবর বেশিরভাগই ছিল গুজব। হাস্যকরভাবে ভারতেই ধর্মীয় নিপীড়ন উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এছাড়া বাংলাদেশের এই পরিবর্তনে বিদেশি শক্তির সম্ভাব্য সম্পৃক্ততাকে মরিয়াভাবে তুলে ধরেছে ভারত। যদিও বাংলাদেশে এই পরিবর্তন সম্পূর্ণ দেশীয় বলেই মনে হচ্ছে। শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে অসম্মান করাই মূলত ভারতের উদ্দেশ্য। এদিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করতে এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সংগ্রাম করেছে। মূলত হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার আগে থেকেই অর্থনীতি অনেকটাই ধীর হয়ে গিয়েছিল। এছাড়া কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভের কারণে বাংলাদেশের পোশাক শিল্প বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার অর্থনীতির পুনঃকৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ নামে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। রাজনৈতিকভাবে এমন পরিস্থিতির নিরাময় প্রয়োজন। নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ ও নির্বাচন কমিশনকে মৌলিক সংস্কার চায় ছাত্র নেতৃত্ব। আর এতে দেখা যাচ্ছে নির্বাচন কিছু সময়ের জন্য বিলম্বিত হতে পারে। আঞ্চলিক পরিস্থিতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, যা 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি চান বাংলাদেশ আসিয়ানের সদস্য হবে এবং তারপরে সার্ক ও আসিয়ানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বাংলাদেশের এই পরিবর্তনে পাকিস্তানের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের প্রতি যত্নশীল এবং তারা মনে করেন নিজেদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকারকে তারা যেভাবে চান তাকে সম্পূর্ণভাবে সম্মান করা উচিত। যাই হোক, পাকিস্তান এই বাস্তবতা থেকে সন্তুষ্ট হতে পারে। হাসিনার মিথ্যা দোষারোপ করতে পারবে না বা 71-এর দুঃখজনক ঘটনাকে নিয়ে কোনো কারসাজিও করতে পারবে না। এছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বিষাক্ত প্রোপাগান্ডাও এবার বন্ধ হতে পারে। হাসিনার ক্ষমতাচ্যুতি পাকিস্তান ও বাংলাদেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। যাই হোক, পাকিস্তানের অবশ্যই বাস্তবসম্মত প্রত্যাশা থাকতে হবে যে নতুন অন্তর্বর্তী সরকার এমন সময়ে কি করতে পারে যখন তারা অভ্যন্তরীণভাবে বেশ কিছু বিষয় ঠিক করার চেষ্টা করছে। সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ বন্যার মুখে বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে পাকিস্তান ভালো কাজ করেছে। দুই দেশ জনগণের মধ্যে যোগাযোগ এবং যুব বিনিময়কে উৎসাহিত করতে পারে, যা হাসিনা বন্ধ করে দিয়েছিলেন। এছাড়া বাস্তবসম্মত প্রত্যাশার সাথে পরিমাপিত গতিতে একে অপরের দিকে এগিয়ে যাওয়াই হবে উভয় দেশের পক্ষে উপযুক্ত। সুখবর এলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে 200 মিলিয়ন বা 20 কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেছেন, আগে যে চুক্তি হয়েছিল সেখানে 200 মিলিয়ন ডলার নতুন করে যোগ করা হয়েছে। মূলত বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে যুক্তরাষ্ট্র এই অর্থ সহায়তা দেবে। এছাড়া দেশটির সাথে বাংলাদেশের আগের সব চুক্তি চলমান থাকবে। বৈঠকে আর্থিক খাতে আরও সহযোগিতা, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ সহ পাচার হওয়া অর্থ ফেরাতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা। অর্থ উপদেষ্টা বলেছেন, আমাদের সাথে মূলত মার্কিন ফেডারেল ডিপার্টমেন্ট এবং USAIDর আলাপ হয়েছে। আর্থিক খাতে যেসব সহযোগিতা দরকার সেসব বিষয়ে আলাপ হয়েছে। এবার একটি অন্যরকম খবর। বাঙালি মুসলিমের একটি বহুল পরিচিত ঐতিহ্য রয়েছে। কেউ মারা গেলে 40তম দিনে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে থাকে খাবারও। এরকম আয়োজনকেই চল্লিশা বলা হয়। রীতি অনুযায়ী এটা সবখানেই পালন করা হয়। চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশ্যে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা উদযাপন করল মিরপুরবাসী। তবে তা কোনো মৃত ব্যক্তির জন্য নয়। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের 40 দিন উপলক্ষে এই চল্লিশার আয়োজন করা হয়, যার নাম দেওয়া হয়েছে স্বৈরাচারের চল্লিশা। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর 10 নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই চল্লিশার আয়োজন করে মিরপুরবাসী। বৈষম্য বিরোধী আন্দোলনে অভেদ্য দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল রাজধানীর মিরপুর 10 নম্বর। শুধু মিরপুরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার শতাধিক নিহত হয়েছে বলে জানা গেছে। স্বৈরাচারের 40 উপলক্ষে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসী সহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আর উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ মোহাম্মদ নাহি, মাসুদুর রহমান, ফারদিন হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী। চল্লিশের আয়োজক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিশেষ করে আজমল হাসপাতালের এই গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এই এলাকা
হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ ও আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই আজ স্বৈরাচার পতনের 40তম দিনে আমরা বাঙালি মুসলিমের ঐতিহ্য অনুযায়ী 40 পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করলাম। উল্লেখ্য, ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের ফলে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পরই গণভবন ও জাতীয় সংসদে ব্যাপক লুটপাট হয়। এই লুটপাটে জাতীয় সংসদ থেকে দাপ্তরিক ও ব্যক্তিগত মিলে প্রায় 1 কোটি টাকা হারিয়ে গেছে। রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত 4 সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিম সভাপতিত্ব করেন। সভায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানরা অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তারা জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ করানোর উপর গুরুত্ব আরোপ করেন। সংসদ সচিবালয় জানায়, দাপ্তরিক ও ব্যক্তিগত মোট 90 লাখ টাকা পরিমাণ অর্থ হারিয়ে যায়। নগদে অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অবহিতকরণ সভায়। সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা প্রস্তুত করে স্ব অনুবিভাগ প্রধানের কাছে দাখিলেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। সংসদ থেকে আরও জানানো হয়, সংসদ ভবন, সংসদ সদস্য ভবন, পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং উপরোক্ত এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত 3টি কমিটি গঠন হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা বয়সের যে প্রান্তেই দাঁড়িয়ে থাকি না কেন, প্রত্যেকেরই একটা গোল থাকে, প্রত্যেকেরই আইডল থাকে। ছোটবেলায় হয়তো অনেক কিছু হতে চেয়েছি, হতে পারিনি, কিন্তু এখন যে সুযোগ শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। আজ থেকে শুরু করুন না। আর এই শুরু করার পর একটা দারুণ কৌশল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যেটা হতে চাচ্ছেন, যে কাজটি করতে চাচ্ছেন, সেই সংশ্লিষ্ট স্টিল ফটোগ্রাফ আশেপাশে রাখুন। অর্থাৎ আপনি যে রুমটিতে বসেন সেই রুমে ওই সংক্রান্ত কিছু ছবি ঝুলিয়ে দিন। ব্যক্তির ছবি হতে পারে, কোনো আইকনিক চিহ্ন হতে পারে, কোনো ভিডিও হতে পারে, নকশা হতে পারে। ওই সংক্রান্ত বিষয়গুলো আপনার চারপাশে ভিডিওগ্রাফির মাধ্যমে সবসময় অবস্থান যদি করে, তাহলে এগুলোর মধ্য দিয়ে অনুপ্রেরণা পাবেন। সহজ করে বলি, যে আপনি বড় ব্যবসায়ী হতে চান, তাহলে ওয়ারেন বাফেটের একটা ছবি আপনার মোবাইল ফোনেও রাখতে পারেন। মোবাইল ফোন খুললেই যেন দেখা যায়, অথবা আপনি যেখানে বসেন সেখানে ঝুলিয়ে দিতে পারেন। তাহলে বারবার ওই ব্যক্তির কথা মনে হবে যে তিনি পেরেছেন, আমি কেন পারবো না। আসুন এই ভিজুয়ালাইজেশন কৌশল অবলম্বন করে আমরা জীবনের সফলতার ক্ষেত্রে আরেক ধাপে এগিয়ে যাই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের যুদ্ধ পরবর্তী গাজা পরিকল্পনায় ইহুদি দেশটিকে সহায়তা করা হবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান শনিবার এক্স পোস্টে বলেন, সংযুক্ত আরব আমিরাত একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধের পর সহায়তা দিতে প্রস্তুত নয়। গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন, তার পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা নজিরবিহীন সমৃদ্ধি উপভোগ করবে। ওই পরিকল্পনায় বন্দর, সৌরজ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, কারখানায় বিনিয়োগ এবং গাজায় সদ্য আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে উপকৃত হওয়ার কথা বলা হয়েছে। পরিকল্পনাটিতে 3টি পর্যায়ের কথা বলা হয়েছে। এটি অনির্দিষ্ট বিজয়ের তারিখ থেকে শুরু হবে, চলবে 2035 সাল পর্যন্ত। রোডম্যাপে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বে আরব রাষ্ট্রগুলোর তদারকিতে পরিচালিত হবে। নেতানিয়াহুর ওই পরিকল্পনায় প্রতিক্রিয়ায় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা বা বাস্তবায়ন করার কোনো বৈধ অধিকার নেই। আর গাজা পরিকল্পনা নিয়ে আরব আমিরাতের সাথে কোনো আলোচনা করা হয়নি। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি উপস্থিতি আড়াল করার জন্য প্রণীত কোনো পরিকল্পনায় আমিরাত অংশ নেবে না। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নকারী ফিলিস্তিনি সরকার গঠন ছাড়া আমিরাত ওই সরকারকে সব রকম সহায়তা দিতে পূর্ণভাবে প্রস্তুত নয়। গত জুলাই মাসের শেষ দিকে যুদ্ধের পর গাজার ভয়াবহ মানবিক সংকট নিরসনে সাময়িক আন্তর্জাতিক মিশনের প্রয়োজনীয়তার কথা বলেছিল। গত 7 অক্টোবর থেকে চলা গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 41,182 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে 95,280 জন।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।